হ্যাঁ গাইজ, আজকে এইমাত্র জাস্ট অফিস থেকে ফিরলাম। আজকে হচ্ছে 26শে মার্চ 2022 আর আজকে আমার বাবার জন্মদিন। গত বছর এই সময় এই দিনটাতে বাবার সাথে তার জন্মদিন সেলিব্রেট করেছিলাম, কিন্তু আজকে তো আর বাবা নেই, তাই বাবার ছবিতে মালা পরিয়ে তাকে একটু মিষ্টি দিয়ে তার জন্মদিনটাকে পালন করব। আর একটা কথা যে আগামীকাল হচ্ছে রবিবার, আগামীকাল বাবার নামে একটা সত্যনারায়ণ পুজো হবে। কারণ দেখতে দেখতে প্রায় 1 বছর হতে চললো এবং 1 বছরের মধ্যে এই সত্যনারায়ণ পুজোটা করাতে হয়। কিন্তু বিশ্বাসই হচ্ছে না যে 1 বছর হয়ে গেল বাবা আমাদের সাথে নেই। কারণ আমি প্রায় রোজই স্বপ্নে দেখি বাবাকে, স্বপ্নের মধ্যে বাবার সাথে কথা হয়। তো কিন্তু বাবা সেই প্রেজেন্সটা খুব ভীষণভাবে ফিল করি। হ্যাঁ, পড়ে গেছে বাবা, এটা কি করে পড়লো? এ বাবা ভাই, প্লাস্টিকের পড়ে গেছে। ঠিক আছে, প্লাস্টিক থেকে ঢেলে নিলি তো হয় বাটিতে, একটা বাটি। আমি ঠিক আছে করে দিয়েছি। পুরো দুধে দুধ করে দিয়েছে, রসমালাই প্যাকেটে উল্টে দিয়েছে। প্যাকেটটা আমি উল্টাইনি, দোকানি এরকম ভাবে দিয়ে দিয়েছে। না গো সোনা, এটা উপরে বসানো উচিত ছিল, এটাকে নিচে বসিয়েছে। সে যাই করে ঢুকিয়েছো তুমি ব্যাগে, ব্যাগে ঢুকিয়েছো উল্টে, উল্টে ঢোকালে তো উল্টাবে। তো যাই হোক গাইস, এই যে মোটামুটি আমাদের কালকে পুজোর জন্য সমস্ত বাজার দোকান হয়ে গেছে। একটা ছোট ডাব, এগুলো গামছা টামছা যা লাগে আর কি বাৎসরিক ক্রিয়াকর্মে, আরও টুকটাক যা বাকি ছিল সেগুলো আজই কমপ্লিট করে নিলাম। কালকে সকাল 9টা থেকে পুজোয় বসে যাবে, ঠাকুরমশাই চলে আসবেন। বাজারে বেলপাতা প্রচণ্ড আকাল, কারণ বেলপাতা পাওয়া যাচ্ছে না, তাও অনেক পুজো কাজে আনা হয়েছে বেলপাতা। এগুলো এখন চলবে কি না সেটাই বুঝতে পারছি না, খুব অবস্থা খারাপ বেলপাতার। এর মধ্যে থেকেই বেছে বেছে 151টা বেলপাতা আমাদের জোগাড় করতে হবে। দেখি ফ্রেশ হয়ে তারপর বসবো দুজনে মিলে এগুলোকে সব ঠিকঠাক বাছাই করতে। তো যেটা বলছিলাম গাইজ, যে বাবাকে খুবই মিস করি। 1 বছর হয়ে গেল, যেটা বিশ্বাসই হচ্ছে না। কারণ এই বাড়ির প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে বাবার প্রচুর স্মৃতি, তাই ঠিক মেনে নিতে পারছি না যে বাবা নেই। কিন্তু বাস্তবতারও অস্বীকার করা যায় না, তাই কিছু করারও নেই। তো গাইজ, এইমাত্র ফ্রেশ হয়ে এলাম, এবার বাবাকে মালাটা পরাবো আর সামান্য মিষ্টি দেবো। কি খুলেছে? খুলে রাখো না, আমি কালকে মনে করবে নিয়ে আসবো নতুন একটা। ঠিক আছে চলো, এটা ওর মোবাইলের কভারের অবস্থা। আমি চালাচ্ছি, মনে হচ্ছে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। যখন ওটার বয়স 5-6 বছর, 5 বছর হবে, মানে ওটার এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে, এক্সপায়ারি ডেটটাও এক্সপায়ার হয়ে গেছে। চলো, তাও তো আমি আছি বলে তোমার চাইছি না। চলো 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 এসো, অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে এখনো। কালকে সকাল থেকে উঠেই পুজোয় ব্যস্ত হয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল ঠাকুর মশাই চলে আসবেন। আচ্ছা, ফুলটা কোথায় আছে? ফুলটা এখনই? হ্যাঁ, করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, কালকে যদি পারি তাহলে একবার কলকাতায় চলে যাবো। দাও মালাটা দাও। মালাটা এনেছি গাইজ বাবার জন্য। বাবার জন্মদিনে বাবার ছবিতে পড়াবো। খুবই দুঃখের ব্যাপার যে ছবিতে বাবাকে মালা পরিয়ে জন্মদিন পালন করতে হচ্ছে। কাশ বাবা যদি আজ আমাদের সাথে থাকতো, তাহলে বাবার সাথে বাবার পাশে কেক কেটে জন্মদিনটা সেলিব্রেট করতাম, যেটা আর কোনো দিনই হবে না। বাট হোয়াট ইউ ক্যানট চেঞ্জ, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট।
হ্যাপি বার্থডে টু ইউ বাবা। Happy birthday. Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বাবা মোমবাতিটা প্রতি নিয়ে দেবে তাহলে বার্থডে সেলিব্রেশন। না থাক, তাহলে লাগে না, একটু করে আস্তে আস্তে আটকে রসমান। বাবার ফেভারিট মিষ্টি হচ্ছে রসমালাই। বাবা খেতে খুব ভালোবাসতো। এই বাবার জন্মদিনে বাবাকে খুব কাছে আছে, খুব কাছে আছে, আমি কখন থেকে ডাকছিলাম, তাই এসেছে। রোজ ডাকি, রোজ ডাকি। বাবা যে খেয়েছে তার প্রমাণ মালাটা নিজে থেকেই খুলে পড়ে গেল। বাবা প্রমাণ দিয়ে গেল যে বাবা আমাদের মধ্যেই আছে। মালাটা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। বাবা প্রমাণ দিয়ে গেল যে বাবা খাবারটা খেয়েছে। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ওপর থেকে আশীর্বাদ করবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আজ একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, যেটা বাবার শ্রাদ্ধের সময় আমার হয়েছিল। সেটা হচ্ছে যে বাবার শ্রাদ্ধটা যখন শেষ হয় এবং যে মুহূর্তে আমি বাবাকে শ্রাদ্ধের পর পিণ্ডি দান করি, পিণ্ডদান যেটা বলে, বাবার ফটো ফ্রেমে যে ছবিটা আটকানো ছিল সেটা খসে পড়ে যায়, খুলে পড়ে যায়। যেটা বলে কিনা যে প্রত্যেক শ্রাদ্ধ বাড়িতেই এটা ঘটে থাকে, যেটা মানে আত্মা একটা সিম্বল বা সিগনাল দিয়ে যায় যে আত্মা সেই পিণ্ডটা স্বীকার করেছে। আজকে এবং এটা অনেকেই দেখেছে, আমিও আমার দিদার কাজের সময়তেও দেখেছি এবং আমার দাদুর কাজের সময়তেও দেখেছি এটা ঘটেছে। আবার এবং আমার বাবার কাজের সময়তেও দেখেছি। এটা মানে কাকতালীয় ঘটনা হতে পারে না, প্রত্যেকটা মানে শ্রাদ্ধ বাড়িতেই এটা কাকতালীয় ব্যাপার মোটেও নয়। এটা পেছনে হয়তো কোনো সায়েন্টিফিক রিজন নেই এবং সেটা খুঁজতে যাওয়াটাও বোকামি, কিন্তু অ্যাটলিস্ট আমি এটা বিশ্বাস করি যে হ্যাঁ, আত্মা বলে কোনো জিনিস আছে এবং সেটা সিম্বল দেয় এবং মানুষকে সেটা বোঝাতে চায় যে তারা আশেপাশেই আছে এবং আমাদের তারা সবসময় ওপর থেকে আশীর্বাদ করে। এবং
আজকে যেটা ঘটলো সেটা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি, সেটা হচ্ছে জন্মদিনে আমি বাবাকে মালা পরালাম, বাবাকে বাবার ফেভারিট রসমালাই খেতে দিলাম, ধূপ প্রদীপ জ্বালিয়ে দিলাম। তারপর ঠিক কিছুক্ষণ পরেই যখন আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, মা বসেছিল ছবির দিকে তাকিয়ে প্রণাম করছিল, হঠাৎ মালাটা খসে পড়ে গেল। তো এবং মালাটা আমি যথেষ্ট ভালোভাবেই আটকেছিলাম, মানে খুলে পড়ে যাওয়ার কোনো চান্সই ছিল না। আর এমনও নয় যে পাখা খুব জোরে চলছিল, পাখার হাওয়াতে খুলে পড়ে যাবে, কারণ প্রতিদিনই মালা দেওয়া হয়, কোনোদিনই মালাটা খুলে পড়ে না। আজকে হঠাৎ করে খুলে পড়ে গেল। তো মানে এই জিনিসটা মানে তখন হয়তো ইমোশনালি হয়ে পড়েছিলাম এবং ইমোশনাল হয়ে কেঁদেও ফেলেছিলাম, একটু চোখে জল এসে গেছিলো এবং মা তো হাউ হাউ করে কাঁদছিল, কারণ এটা একটা মানে কি বলে মনের একটা ভাবনা যে হ্যাঁ মানুষটা কাছেই আছে, আশেপাশেই আছে, হয়তো তাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, ফিজিক্যালি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার উপস্থিতিটা ফিল করতে পারছি। এবং সেই মানুষটি যে সবসময় আশেপাশে থেকে আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছে, আমাদের পাশে আছে, সমস্ত বিপদ থেকে আমাদের আগলে রাখছে, তো সেই জিনিসটা ফিল করতে পারি। এবং আজকের এই ঘটনাটা সেটারই একটা প্রমাণ। অনেকে হয়তো মানবে, অনেকে মানবে না, আমি অত তর্কতে যাচ্ছি না, কিন্তু আমি পার্সোনালি যেটা ফিল করলাম সেটাই বললাম। এবং আমিও সবসময় এটা ফিল করি যে বাবা আমার আশেপাশেই আছে, হয়তো তার ফিজিক্যাল প্রেজেন্সটা আমি ভীষণভাবে মিস করি, কিন্তু মেন্টালি আমি এখনও বাবার সাথে ভীষণভাবে অ্যাটাচড। আমার সবসময় মনে হয় যে বাবা আশেপাশেই আছে, সব কিছু কাজেতে বাবা সবসময় আমাকে সাপোর্ট করছে, ওপর থেকে আশীর্বাদ করছে। কিন্তু আজকের ঘটনাটায় আই ওয়াজ ভেরি মাচ সারপ্রাইজড যে এমনটাও হয়, শ্রাদ্ধ বাড়িতে হয় সেটা আমি দেখেছি, কিন্তু জন্মদিনের সময় এই ঘটনা ঘটে সেটা আমি কখনো দেখিনি। তাই আমি এটুকুই কামনা করবো যে বাবা যেখানে থাকুক ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি, এবং পরের জন্মে যেন এই মানুষটিকেই আমি আমার বাবা হিসেবে পাই, এটুকুই চাইবো। কারণ আমার বাবার মতো মাটির মানুষ খুব কম লোককে আমি দেখেছি, এত ভোলা ভালা মাটির মানুষ আমি জানি না এখনকার যুগে আর আছে কিনা। সো আই মিস হিম ভেরি মাচ, আই মিস হিজ এভরি সিঙ্গল মোমেন্ট যেটা আমি আমার বাবার সাথে কাটিয়েছি। আর কি বলবো বুঝতে পারছি না, মানে এই ঘটনাটায় এতটাই আমি আশ্চর্য হয়ে গেছি যে একটু নস্টালজিক হয়ে গেছিলাম বাবাকে নিয়ে, বাবার সঙ্গে কাটানো স্মৃতিগুলো, মুহূর্তগুলো সব কিছু নিয়ে। অন্যদিকে মাও কান্নাকাটি শুরু করে দিয়েছিল, মাকেও সামলানো, তো একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মানে কি আর বলবো, আমাদের প্রস্তুতি পর্ব চলছে এখনো। সুন্দর মেজে রেখেছি দেখেছো, পুরো কালো, আগের বার পুরো সাদা মুখটা বার করে দিলাম, কালো হয়ে গেছে। এইখানটায় পুজোটা হবে, আর এখানটায় ঠাকুরমশাই বসবে, আমরা এদিকটায় বসবো আর এদিকটায় বসবো। জায়গাটা আজকে একটু অ্যাডজাস্ট করতে হয়েছে, সোফাগুলোকে সরিয়ে দিয়েছি যাতে জায়গাটা বেশি পাওয়া যায়। কে সরিয়ে দিয়েছে? সরিয়ে দিয়েছি বললে কেন? ওই হলো, আমি আর তুমি কি আলাদা বলো? আমি আর তুমি কি আলাদা? পরিষ্কার করেছে এই সোফা, টেবিল, চেয়ার সব আমি একা একা সরিয়েছি, একা। শক্তিমান। তাহলে ভাবো তোমাকে আমি কেমন শক্তিমান বানিয়েছি। তো এখন আমরা সব জিনিস ঠিকঠাক আমরা এনেছি কিনা সেটা দেখা নিয়ে বসেছি, বড় সড়ো লিস্ট নিয়ে, এই তো চেলি। তো এখন আমরা মেলাবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ও বের করছে সব কিছু, আস্তে আস্তে বার করো, মাটির জিনিস আছে।
কেউ দেখে বুঝবে না কোনটা ধান কোনটা জব, এত কনফিউশন। আমাকে যদি জবটা ধান বলে দিয়ে দিত আমি তাও নিয়ে আসতাম, আমি কিছু চিনি না দেখছি, এটাই বড় কনফিউশন। এই দুটো জব, এটা একটাও ধরবে না, কাটা হয়নি তো, কাটা আছে, কাটা আছে, এগুলো ছোট ছোট করে কাটতে হবে। এটাই ধরবে না, ওটা ধরে যাবে, যা কাটা আছে। না না দরকার নেই, ঘরেটা আছে। ও হয়ে যাবে, এই তো হয়ে যাবে, 4টে দিলেই হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে বাবু বলছে যখন এটা দিতে দিই বাবা, এটা লাল হয়ে গেল কেন? রং করেছে আর দিতে হবে না, হয়ে যাবে। আরে বেশি একটু পড়ে যাবে সঙ্গে। তো গাইজ আমাদের মোটামুটি ক্রস চেকিং হয়ে গেছে, সব কিছু জিনিসপত্রই আনা হয়ে গেছে, কিছু বাদ যায়নি। এখন খালি পুজোর জায়গায় এগুলোকে রেখে দিতে হবে। ওর বাংলা ভোকাবুলারিটা পরে বলছি, মানে ও এত সুন্দর বাংলা করে করে মেলাচ্ছিল, সেটা আপনাদের অবশ্যই শোনাবো আমি একটু পরে। ওটা লিখেছি ওরকম যে ওরকম মানে অন্যরকম মনে হচ্ছে। আমিও পড়েছি, তুমি পড়েছো কিন্তু তুমি ওরকমই পড়েছো। দোকানদারও পড়েছে, হ্যাঁ। বুনো বলেনি, বুনোকে বুনো, বাচ্চাকে কছা। আরে ধুনোটা কোথায়? কাটকাটিকে দাঁড়া দাঁড়া কচি দাঁড়া, কাটি। এই যে এই যে এই যে এটা দেখো কোথায়, এই যে এটা কি? ওই তো উপরে টিক্কি উঠে। এটা 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 এই ধটার উপরটা দেখিনি, এটা বুনো মনে হচ্ছিল প্রথমে। এবার বলতে দেখিনি, ওই ডাবটা নিয়ে এসো। আর না দাঁড়াও, ওদের বাবু এখানে যাবো না, বাচ্চা। হ্যাঁ ধারে দাও। আমাদের বাড়ির বুড়ো বাচ্চা এই বাদাম করে দিয়েছে, কোথায় ঘন্টা বাজাচ্ছে। ও মাই গড, কি হচ্ছে? কি হচ্ছে? এই পুষ্পপত্রটা দাও তো, নিচে থালাটা তুমি আমায় দাও। আজকে হচ্ছে রবিবার, আজকেই হচ্ছে বাবার জন্য সত্যনারায়ণ পুজো বাড়িতে। সকালবেলা উঠে পড়েছি, অনেক সকালেই উঠতে হয়েছে, এবং ধুতি আর গেঞ্জি এটা পরেই আজকে পুজোয় বসতে হবে। ঠাকুরমশাই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। ও অলরেডি পুজোর সমস্ত জিনিসপত্র সাজাতে শুরু করে দিয়েছে। আমি এই জাস্ট চান করে এসে ড্রেস আপ করলাম। চলো নিচে যাওয়া যাক। ঠাকুরমশাই এসে পড়েছেন, এবার পুজো শুরু হবে, তাই আমরা যাচ্ছি এখন নিচে। চলে এসো। সকাল থেকে আমি এদিকে কাজ করে খাটাখাটনি করছি। তুমি তো করছো, আমিও তো করছি, দুজনেই মিলে একসাথে করছি। হ্যাঁ, ও আজকে ও করছি না, অনেক অনেক করছে, ও একটু একটু বলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমি ধুতি পরেছি, যেটা সামলানো খুবই সমস্যা। কিন্তু
ভালো করেছে। করিয়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা মা হেল্প করে দিয়েছে একটু। পিছনটা পরে যাবে। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি দুতি বাবু। ঠিক আছে ঠিক আছে, হয়েছে। মনটা তো আগে ধরিয়ে নিতে পারতে, মনে হয় একসাথে জড়ো করে ধরতে সব হয়ে যেত, ওগুলো অনেক ধরে যাচ্ছে। আগে মনটা ধরো, মনটা ধরিয়ে নাও, মনটা বসাও। মনটা বসাও, এবার তাপ দিয়ে। আমাদের দেশটা ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो पामित भविर शक्ति गण भोर मदिवत देवासुर विष्णु प्रदान बंगिरो देवता गण भोरम ओम इति गंध पुष्प आधर शक्तयो नमित गंध पुष्पं प्रकित्वै नमित गंध पुष्पं कुर्माय नमित गंध पुष्पं अनंताय नमः यदि गंध पुष्पं पृथिव्यै नमित गंध पुष्पं चिरसमुद्राय नमित गंध पुष्पं शीतदीपाय नमित गंध पुष्पं मणिमण्डपाय नमित गंध पुष्पे ओम कल्पवृक्षाय नमित गंध पुष्पं मुनिवेदिकायै नमित गंध पुष्पे ओम रत्नसिंहासनाय नमित गंध पुष्पं धर्माय नमित गंध पुष्पं ज्ञानाय नमित गंध पुष्पं वैराग्याय नमित गंध पुष्पं ऐश्वर्याय नमित गंध पुष्पे अनैश्वर्याय नमित गंध पुष्प अज्ञानाय नमित गंध पुष्प वैराग्याय नमित गंध पुष्पं अनंताय नमित गंध पुष्पे अर्कमंडला द्वादश कलात्मने नमित गंध पुष्पं सोममंडला षोडश कलात्मने नमित गंध पुष्पं मण्डिमंडला दश कलात्मने नमित गंध पुष्पे सं सत्पाय नमित गंध पुष्पे रं रजसे नमित गंध पुष्पे रं तमसे नमित गंध पुष्पं आत्मने नमित गंध पुष्पं अंतरात्मने नमः इति गंध पुष्पे वं परमात्मने नमित गंध ज्ञानात्मने नमित गंध पुष्पं विमलावै नमित गंध पुष्पं नमित गंध पुष्पे तनारुणा विघ्नं हरन्तु हे रम्भं चरणाम्बुजुरे नमः ओम रक्तम्बुजासनमशेष गुणैक सिन्धुं भानुं समस्त जगदात्मदीपं भजामि पदमुद्दय भयवराणददं पराब्जे माणिक्यमौलिमरणाङ्गरुचिं त्रिनेत्रमित गन्धपुष्पे ओं ह्रीं ह्रीं सूर्याय नमः निजधूपं ओं ह्रीं ह्रीं सूर्याय नमः अक्षतनैवेद्यं ओं ह्रीं ह्रीं सूर्याय नमः ओम जवाकुसमसङ्कासं ओम देव सदा सवित्रिमण्डलमध्यवर्ति नारायण सरसिजा सरासन्निविष्ट गौरवान् कनककुण्डलवान् गिरिधारिहिरणाय नमः ओम ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय जगद्धिताय कृष्णाय विश्वादंग विश्वबीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रमित गन्धपुष्पहर बम बम ओम नमः शिवाय नमः धूपं ओम नमः शिवाय सुदीपं ओम नमः शिवाय नमः अक्षतनैवेद्यं ओम नमः शिवाय नमः गन्धपुष्पे शिवपूजापात्रये तवे निवेदयामि चदमनं गङ्गते परमेश्वरम् ओम कलभ्रावं कटाक्षैरकुलभयदां मौलिवन्देन्दुरेकं शङ्खं चक्रं कृपाणं त्रिशैकमपकटैरुदवहन्ति त्रिनेत्रं सिंहस्कन्दधीरुरां त्रिभुवनमुखिलां तेजसा पुरयन्ति धैर्यदुर्गां जयक्कां त्रिदिशपरिभृतां सवितां सिद्धिकामितकन्दु ह्रीं जय दुर्गा वै नमः द्रौपदीवं ह्रीं जय दुर्गाय नमः अक्षतनैवेद्यं ह्रीं जय दुर्गा वै नमः ओम
अग्रकरं वरदां दक्षिणनदु इति बन्धुपुष्पिनारायण वामस्पर्श श्रीं लक्ष्मीदेव्यै नमः भगवतीं श्रीं लक्ष्मीदेव्यै नमः नैवेद्यम् ॐ श्रीं लक्ष्मीदेव्यै नमः विश्वरूपस्य हरियासि प्रतिमे पद्मालय त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मक्षिमामृतात् स्वाहा इदं शिवाय ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मक्षिमामृतात् स्वाहा इदं शिवाय ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मक्षिमामृतात् स्वाहा इदं शिवाय ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मक्षिमामृतात् स्वाहा इदं शिवाय ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मक्षिमामृतात् स्वाहा ॐ ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा ॐ ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा ॐ ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा इदं दुर्गावे ॐ हुः स्वाहा इदमग्नये भुवः स्वाहा इदं वायवे सस्वाहा इदं सूर्याय ॐ शिवाय ॐ जयन्ति मङ्गला काली देव्य स्वाहा सानस्तदेवी गणेभ्य स्वाहा वल्लीस्तदेवी गणेभ्य स्वाहा ॐ वस्तुस्तदेवी गणेभ्य स्वाहा ॐ महालक्ष्मण्यै स्वाहा महाकालिकायै स्वाहा महासरस्वत्यै स्वाहा ॐ ফাইনালি আজকে সত্যনারায়ণ পুজো আমাদের কমপ্লিট হলো। এখন বাজে 3:45। সেই সকাল 9:30 থেকে তোড়জোড় শুরু হয়েছিল। প্রায় অনেকক্ষণই হলো, কারণ হোম যজ্ঞ সব কিছুই হয়েছে এবং খুব সুষ্ঠুভাবে পুজো মিটেছে। আশা করি যে বাবার বাৎসরিক কাজটাও আগামী 9 তারিখে খুব ভালোভাবে মিটবে। এখন ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি, কারণ হোমের আগুনের এত তাপ যে পুরো ঘেমে জামা কাপড় পুরো ঘেমে গেছিলো, কিন্তু খুব ভালোভাবে সব কিছু কমপ্লিট হয়েছে। এখন একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে। খুব হাঁপিয়ে গেছি। এই ঘড়িটা গেছে বন্ধ হয়ে, এটাকে দম দিতে হবে। এই ঘড়িটা আমার দাদুর আমলের ঘড়ি। এই ঘড়ি এখন আর বানানো তো দূরের কথা, এখন আর পাওয়াই যায় না এই ঘড়ি। এবং খুব কম বাড়িতেই আছে যেখানে এই ঘড়ি থাকে। এই হচ্ছে চাবি দিতে হয় ম্যানুয়ালি, এবং এটা 1 সপ্তাহ করেই চলে এই ঘড়িটা। 1 সপ্তাহ পর বন্ধ হয়ে যায়। একটা এবং দুটো চাবি দেওয়ার জায়গা আছে। একটাতে হচ্ছে ঘড়ির টাইমিংটা চলে, আর একটা হচ্ছে ঘড়ির ঘন্টা যেটা বাজে সেটা। তো এটা সেই আগেকার দিনে বাচ্চাদের একটা খেলা হতো না, দম দিলে ছেড়ে দিলে গাড়ি চলবে, তো ঠিক সেরকম টাইপের। তো এটাও তাই। এবং এখন বাজে হচ্ছে 8:55। ঘড়িটাকে মিলিয়ে দেবো। 8:55 রাইট। এবার এটাকে যেটা করতে হবে, হালকা করে জাস্ট, এবং এটা চলতে থাকবে। এবং এটা চলতে থাকবে। এটা লক আছে, লকটা করে দিই ব্যাস, সোজা আছে।
এই ঘড়ি খারাপ হয়ে গেলে সারানোর কারিগরও এখন পাওয়া খুব মুশকিলের, কারণ এটা সেই ব্রিটিশ আমলের ঘড়ি, সায়েন্টিফিক ক্লক, নামও সায়েন্টিফিক। হে গাইস, গুড ইভিনিং। আজকে যেহেতু বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল এবং নিরামিষ খাওয়া, তাই আজকের আমাদের লাঞ্চ ছিল সেদ্ধ ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, তার সাথে ঘি। এবং এই খাবারটা আমি বহুদিন পরে খেলাম, কারণ আমাদের বাড়িতে খালি বৃহস্পতিবারটা ননভেজ খাওয়া হয় না, আদারওয়াইজ এভরিডেই মাছ, মাংস, ডিম কিছু না কিছু অল্টারনেট হতে থাকে। কিন্তু এই খাবারটা বিশেষ করে আমার কাছে খুব প্রিয়, কারণ ছোটোবেলায় মানে এই খাবারটা আমি খাবার জন্য জাস্ট পাগল হয়ে যেতাম এবং আমি মাকে বলতাম ডাল সেদ্ধ করো, আলু সেদ্ধ করো, ডিম সেদ্ধ করো। যেহেতু আজকে নিরামিষ তাই ডিম সেদ্ধ ছিল না, কিন্তু ডিম সেদ্ধ আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়েও খেতে আরও ভালো লাগে। কিন্তু আজকে কাঁচা পেঁয়াজ আর ডিমটা বাদ, শুধুমাত্র আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত, তার সাথে ঘি। অসাধারণ খেলাম, মনে ভীষণ তৃপ্তি পেলাম খেয়ে, এবং বহুদিন পর এরকম খাবার খেলাম। আজকে তাই খাবার পরে ডিসাইড করলাম যে প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন এরকম খাবার খাবো, তাতে খুব ভালো লাগবে খেতে, কারণ সিম্পল খাবারের কোনো তুলনা নেই এবং কোনো বিকল্প নেই। কিছু কিছু ভেজ খাবার এমন আছে যেগুলো হাজার ননভেজ খাবারকেও টেক্কা দেবে এবং তাদের থেকে হাজার গুণ টেস্টি এবং স্বাস্থ্যকর। যদিও আমরা ননভেজ পার্সন, আমরা সবসময় মাংস খুঁজি, ডিম খুঁজি, মাছ খুঁজি, কিন্তু হ্যাঁ, তবুও আমি বলবো যে অনেক ভেজ খাবার আছে যেগুলো যে কোনো ননভেজ খাবারকে সমান সমান পাল্লা দেবে এবং টক্কর দিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আপনারাও কমেন্ট করে জানান যে আপনাদের ফেভারিট ভেজ খাবার কী। আমার যেমন আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত, একদম সিম্পল খাবার। আপনাদের সিম্পল খাবার কি সেটা জানাবেন। ও আরেকটা আমার খুব সিম্পল খাবার খুব পছন্দ, সেটা হচ্ছে মায়ের হাতের তৈরি বিউলির ডাল, আলু পোস্ত আর ভাত। এর কোনো তুলনা হয় না। মানে বাবা চলে যাওয়ার পর থেকে কোনো দিন আর খাওয়া হয়ে ওঠেনি সেরকমভাবে, কিন্তু আগে মা এই বিউলির ডাল, আলু পোস্ত যা রান্না করতো, আমার হাতের আঙুলগুলো অবধি খেয়ে নিতে পারতাম, এরকম সুস্বাদু রান্না করতো মা। এখন একটু মানসিকভাবে মা ভেঙে পড়েছেন, বা সেই এখন ইচ্ছেটাও মায়ের চলে গেছে যে কিছু রান্না করুক বা কিছু নতুন এক্সপেরিমেন্ট করুক রান্না নিয়ে। এখন সেই মানসিক পরিস্থিতিতে নেই, কিছুটা সময় আরও লাগবে হয়তো স্বাভাবিক হতে। আমিও মাকে খুব একটা জোর করি না, কিন্তু এই খাবারটা আমার খুব পছন্দের। মায়ের হাতের বিউলির ডাল, আলু পোস্ত যে কোনো 5 স্টার হোটেলের রান্নাকেও ফেল করিয়ে দেবে, সত্যি বলছি। মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। গাইজ, মায়ের কাছে একটু বসেছিলাম সন্ধেবেলা, একটু গল্প করবো বলে, কিন্তু বিশ্বাস করুন আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের বেশি মায়ের কাছে বসতেই পারলাম না। মানে মাথার ব্রেনের নার্ভগুলো মনে হচ্ছিল যেন ফেটে যাবে। না, মায়ের সাথে কোনো ঝগড়া হয়নি, মায়ের সাথে কোনো কথা কাটাকাটিও হয়নি, ইনফ্যাক্ট মায়ের সাথে কিছুই হয়নি। কিন্তু মা যে সিরিয়ালগুলো দেখছে টিভিতে, মানে সেগুলো জাস্ট মাথায় মানে কি বলে, পুরো বাম্পটা শেষ করে দিল, বোধহয় সে মাথার যন্ত্রণাটা কমবে না। এত অখাদ্য, এত মানে কি বলে আনসোশ্যাল, এই মানে অসামাজিক, অবশ্যই এগুলো অসামাজিক সিরিয়ালগুলো বানায় যে মানুষ কীভাবে এগুলোকে সহ্য করে এবং তারপর দেখে দিনের পর দিন। আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড। এবং সেই মানুষদের মধ্যে আমার মাও পড়ে। এবং আমি মাকে মাঝে মাঝে বলি যে তুমি কীভাবে এগুলো সহ্য করো, মানে একটা লিমিট আছে মানুষের এই জিনিসগুলোকে সহ্য করার। শি ইজ সিইং ইট অ্যান্ড ওয়াচিং ইট এভরিডে। যদিও মায়ের এখন কিছু করার নেই, মাকে আমি দোষ দিই না, কারণ মা হাঁটাচলা বিশেষ করতে পারে না, বাইরে যায় না। মায়ের কাছে টিভিটাই দেখার একমাত্র জিনিস, খবরের কাগজ পড়ে, টিভি দেখে, মায়ের টাইম পাস হয়, ঠিক আছে, মানতে পারলাম। কিন্তু বাকি মানুষ যারা দেখেন তারা কীভাবে এটাকে সহ্য করে না, আই জাস্ট ক্যান আন্ডারস্ট্যান্ড বস। মানে কি আছে সিরিয়ালগুলোতে দেখার মতো? কিছু কি শিক্ষণীয় কিছু আছে, কিছু কি মানে আমাদের হিস্ট্রি নিয়ে কিছু হয়, আমাদের জিওগ্রাফি নিয়ে কিছু হয়, আমাদের সমাজ নিয়ে কিছু হয়? সমাজকে বিপথে চালিত করছে উঠতে, সমাজকে আরো অসামাজিক করতে সাহায্য করছে। ইট ইজ জাস্ট ডিসগাস্টিং টু সি যে বাংলা ইন্ডাস্ট্রি একসময় টপে ছিল, আজ সেই বাংলা ইন্ডাস্ট্রি এতটা অধঃপতনে চলে গেছে যে এই সমস্ত অখাদ্য সিরিয়ালগুলো চালিয়ে যাচ্ছে। আর আপনাদের বলে দিচ্ছি, এই সিরিয়ালগুলো মানে প্রতিটা সিরিয়ালের থিম অলমোস্ট এক। কি থিম? প্রথম থিম হচ্ছে একটা গ্রামের মেয়ে হবে আর একটা শহরের ছেলে হবে। শহরের ছেলেটা
আইদার খুব বড় লোক এবং গ্রামের মেয়েটা খুব গরিব, এবং শহরের ছেলেটা সেই গ্রামের মেয়েটাকে মানে সেই গ্রামের মেয়েটার গ্রামে যাবে, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে এবং হঠাৎ করে তাদের জোর করে বিয়ে হয়ে যাবে, এবং সেই ছেলেটার শহরে একটা গার্লফ্রেন্ড থাকবে এবং বিয়ে করে আসার পর তাদের মধ্যে বিশাল ঝামেলা হয়ে যাবে এবং তাকে ডিভোর্স দিয়ে সেই শহরের গার্লফ্রেন্ডকে বিয়ে করা, আবার তাকে ডিভোর্স দিয়ে আবার গ্রামের মেয়েটাকে আবার বিয়ে করা, ঠিক আছে, এগুলো চলতে থাকে। আর ঠিক সেই কারণেই আমার সরল মনের একটা সহজ প্রশ্ন, কি পান দাদারা আপনারা এই সব সিরিয়ালগুলোকে বানিয়ে, কি পান? আবার সেগুলোকে সেই সিরিয়ালগুলোতে যারা কাজ করেন নায়ক নায়িকারা তাদেরকে আবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড, বেস্ট সিরিয়াল অ্যাওয়ার্ড। মানে এগুলো না করে আমার মতে এগুলোকে বেস্ট মাথা খাওয়া অ্যাওয়ার্ড, বেস্ট ন্যাকামি অ্যাওয়ার্ড, বেস্ট বহুবার মানে কি বলে ওটাকে বহুবার বিয়ে করা অ্যাওয়ার্ড, এইসব অ্যাওয়ার্ড ইস্যু করা যেতে পারে, তবে সিরিয়ালগুলোতে প্রপার মানে জাস্টিস করা হবে। বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট সিরিয়াল এগুলো দেওয়া উচিতই নয়, তাই নয়? কারণ এসবের থিমগুলোর সাথে ম্যাচ করিয়ে অ্যাওয়ার্ডগুলো দেওয়া উচিত। তবে অন আ সিরিয়াস নোট, মানে পুরোটাই তো নিন্দা করলে চলবে না, কারণ ওটাও একটা ইন্ডাস্ট্রি, ওখানেও কিছু লোক করে কর্মে খাচ্ছে, ওখান থেকেও কিছু লোক তাদের লাইভলিহুড আর্ন করছে, তাদের ব্রেড অ্যান্ড বাটার আর্ন করছে। কারণ গত 2 বছর যখন লকডাউন ছিল, অনেক শিল্পী আছেন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং ওনারা জাস্ট কাজ পাচ্ছিলেন না, ওনাদের সংসার চালাতে সমস্যা ছিল, সব কিছু পাচ্ছি। কিন্তু আমাদের সমাজের প্রতিও একটা দায়বদ্ধতা আছে, বিকজ এই যে ভিজুয়াল মিডিয়া এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা মিডিয়া মানুষের মনকে এফেক্ট করার জন্য। তাই আমাদেরকে আর একটু সচেতন হলে কি ভালো হয় না? মানে অডিয়েন্সের কথা বলছি না, অডিয়েন্সকে আপনি যা দেখাবেন অডিয়েন্স তাই দেখবে, কিন্তু যারা বানাচ্ছে এই সিরিয়ালগুলো তাদের প্রতি একটু দায়িত্ব, মানে তাদেরকে আর একটু দায়িত্ববান হওয়া উচিত যে তারা কি দেখাচ্ছে। যেমন ধরুন আপনারা যা দেখাচ্ছেন সে নিয়ে আমার আপত্তি অবশ্যই আছে, কিন্তু আমার এটা নিয়ে কখনোই আপত্তি হবে না যদি আপনারা এটা দেখান যে সমাজকে কিভাবে আরো উন্নত করা যেতে পারে, সামাজিক কাজকে আরো কোন পর্যায়ে নিয়ে গেলে মানুষের ভালো হতে পারে সেটা দেখানো যেতে পারে। কিভাবে এই যে মহিলাদের উপর এত অত্যাচার হয় তাদের কিভাবে আরো এগিয়ে এসে সমাজের সঙ্গে লড়ে এগোতে হবে সেই নিয়ে কোনো সিরিয়াল দেখানো যেতে পারে। আমাদের ইতিহাস নিয়ে, আমাদের বাঙালিদের ইতিহাস নিয়ে, আমাদের মনীষীদের, বাংলার যে মনীষী তাদের নিয়ে যদি কোনো আপনারা সিরিয়াল বানান, তৈরি করেন, মানুষের মধ্যে সেই নিয়ে যদি কোনো নলেজ স্প্রেড করেন, আমার মনে হয় সেটা বেটার হবে। আপনারা করেছেন, আপনারা তো বলবেন যে হ্যাঁ আমরা নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে করেছি, আমরা রামকৃষ্ণদেবকে নিয়ে অনেক সিরিয়াল করেছি, মানছি, কিন্তু ওটা একটা পয়েন্টে গিয়ে না মনে হয় যে ওতে অনেক জল মেশানো হচ্ছে, মানে সেই রিয়ালিটিটা আর থাকে না, খুঁজে পাওয়া যায় না সেই রিয়ালিটিটা। ওখানে মনে হয় যে অনেক 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 জল মেশানো হচ্ছে এবং সিরিয়ালটাকে মানে কোনো বিষয়বস্তু পাওয়া যাচ্ছে না বলে সেটাকে জোর করে এলাস্টিকের মতো টেনে 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 সেটাকে বাড়ানো হচ্ছে, জাস্ট ওটাকে টিআরপিটাকে মেনটেন করার জন্য, সিরিয়ালটাকে মানে বছরের পর বছর চালিয়ে যাওয়ার জন্য। এটা ঠিক নয় বস। শো হোয়াট এভার ইট ইজ। আগেকার দিনেও তো সিরিয়াল হতো, গনসার বিয়ে মনে আছে, বিবাহ অভিযান, যেখানে মানে তাবড় অভিনেতারা কাজ করেছেন এবং সেই সিরিয়াল কিন্তু আজকেও হিট। আজকের দিনেও যদি দেয়, আজকের দিনে আপনারা তো চালান না সেই সব সিরিয়াল, কারণ আপনারা মানে হয়তো জানি না ইগো প্রবলেম যে কেন চালাবো তখনকার দিনের সিরিয়াল, এখনকার দিনের সিরিয়াল কেউ দেখবে না, তাই না? আবার জগের ধন মনে পড়ে সেই সব সিরিয়ালের কথা। সেই সব সিরিয়াল যদি আজকালকার দিনে চলে, আমার মনে হয় না কোনো মানুষ আছেন যারা দেখবেন না, বরং তারা লাফিয়ে উঠে ওইসব সিরিয়ালই দেখতে বসবেন। আমার মনে হয় সেই রকম ধরনের সাহিত্য ভিত্তিক কোনো সিরিয়াল বানান, আমার মনে হয় খুব ভালো হবে, সামাজিক কাজে লাগবে। এইসব দেখি মানে একটা ছেলে 10 বার বিয়ে করছে, তারপরও তার বলছে আরও বিয়ে করব, এবং ডিভোর্স করছে, বিয়ে করছে, ডিভোর্স করছে, বিয়ে করছে, মানে এটা তো জাস্ট মানে ডেলি বাথরুম করার মতো। বাথরুম পাচ্ছে, বাথরুম যাচ্ছে, পড়ে আসছে, আবার চলে আসছে, ঠিক এরকম। আবার বাথরুম পাচ্ছে, বাথরুম যাচ্ছে, চলে আসছে, হয়ে যাচ্ছে। মানে আমাশা হলেও বোধহয় লোকে এতবার বাথরুম জানে যতটা আপনারা সিরিয়ালে বিয়ে দেখান, রাইট? তো এই জিনিসটা বন্ধ করুন প্লিজ, সমাজের প্রতি একটু দায়বদ্ধ হন, সমাজকে একটু সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করুন, কারণ আপনাদের সিরিয়াল আপনারা লোককে দেখাচ্ছেন, তাদের প্রতিও আপনাদের দায়িত্ব আছে। আমি বলছি না যে আপনারা ভীষণ বাজে জিনিস প্রেজেন্ট করছেন না, আপনাদের মধ্যে অবশ্যই ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে সঠিক দিশায় ইউজ করুন। মানুষকে ভুল ভাল জিনিস দেখিয়ে, অনৈতিক বা অসামাজিক জিনিসপত্র দেখিয়ে কোনো লাভ তো নেই না। প্লিজ একটু জাগ্রত হন, এবং দর্শকদেরও বলবো
জাগ্রত হন। এসব অবাস্তব, অকল্পনীয় এবং আলতু ফালতু সিরিয়াল দেখে কোনো লাভ নেই বস। কিন্তু গাইস, এখানে আমি একটা ছোট্ট করে ডিসক্লেমার দিয়ে দিই, এখানে কিন্তু আমি কোনো সিরিয়ালকে, কোনো কলা কুশলীদের এবং কোনো ডিরেক্টর, প্রডিউসার, কোনো চ্যানেলকে পার্সোনাল অ্যাটাক করছি না। এটা ইন জেনারেল আমি বলছি, তাই পার্সোনালি কেউ নেবেন না প্লিজ। আমি জানি আপনারা সবাই ভীষণ ট্যালেন্টেড, আমি শুধু এটুকুই বলতে চাইছি যে সেই ট্যালেন্টটাকে একটু ভালোর দিকে ইউজ করলে আমার মনে হয় সমাজে আর একটু লাভ হবে। আর একটু ভালো যদি কিছু তৈরি করেন, ভালো যদি কোনো স্টোরি তৈরি করে দেখান, সেটা আমার মনে হয় ভালো হবে। হ্যালো গাইজ, তো এখন আমরা তো আজকে ব্যাক টু ব্যাক প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড কাজের মধ্যে আছি। তো আজকে এই ব্যস্ততার মধ্যে আজকে আর একটা অন্য কাজের দিকে মানে নিজেদেরকে অগ্রগতি করতে চলেছি। ওই যে পিছনে দেখতেই পাচ্ছেন কাজটার সূত্রপাত তো শুরু হয়ে গেছে। সো চলুন দেখা যাক যে আমরা কি করতে চাইছি, আবার কি নতুন কিছু করতে চাইছি। সো আজকে একটা নতুন জিনিস আমরা আমাদের বাড়িতে লাগাবো, সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমরা মেলা থেকে দুটো মুখোশ মতো এনেছিলাম, 4টা অ্যাকচুয়ালি। তো দুটো নিচে লাগানো হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাবো। তুমি দেখিয়েছো? না, দেখাই। হ্যাঁ, তো সেটাও দেখাবো। তার সাথে আরেকটা জায়গায় আমরা এটা লাগাচ্ছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লাগছে আমাদের ডেকোরেশনগুলো। আর একদিন আমি চেষ্টা করব সব ডেকোরেশনই দেখানোর, বাট তো আজকে এটা দেখা যাক। এই যে এখন তো এটাই লাগানো হবে, তো চলুন দেখা যাক। সাবধানে, কদিন আগেই কোমর ভেঙেছো, মানে সরি ভাঙতে ভাঙতে বেঁচেছো, তো পেন তো আছে এখনো একটু, তো সাবধানে প্লিজ। সোজা আছে, যদিও আমি চোখে বিশাল কিছু বুঝতে পারি। এটাই আমি বলছি, আমাকে আজকে দিলীপ দাও এটা বলেছে যে তোমার চোখটা গেছে, এবার চশমাটা পরো। আমি দিলীপ দাকে বলেছি হ্যাঁ সোজা আছে, সোজা আছে। আমার মনে হচ্ছে বাঁকা আছে, কিন্তু হ্যাঁ আমি বলেছি না না, প্রথমে ও ভুল করে নিচেই করে দিয়েছিল, তারপরে আমাকে আবার জিজ্ঞাসা করছে, তখনও একটু একটু নিচে। কি হয়েছে, যখন আরেকটা লাগাছিল মুখোশ, ওই দাদাও যে দাদা ওটা ড্রিল করে লাগাতে হয়েছিল, তো যে দাদা আমাদের ড্রিল করে, মানে ইলেকট্রিকের কাজ করে, সেই দাদাও আমাকে বলছে দেখুন তো ঠিক আছে নাকি। আমি বলছি প্রথমে তো উনিই লাগিয়েছে, তো নিচু হয়ে গেছে, পরে ওই জন্য আমাকে ডেকে জিজ্ঞাসা করছে ঠিক আছে তো। আমি বলছি হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে যে ঠিক নেই, কিন্তু আমি মনে হতে হতে বলতে বলতে আমি বলেছি হ্যাঁ, তারপর লাগিয়ে দেখছে যে ওটাও একটু নিচুই হয়েছে, এই উঁচু হয়ে গেছে। আবার তখন আবার একটু টেনে টেনে পেরেকটাকে বাড়ি মেরে মেরে আবার একটু নিচু করেছে। আমাকে বলছে চোখটা গেছে, যে চশমা আছে, বলছে এবার চশমাটা পরতে হবে। আমি বলছি আরে আমার মনে হচ্ছিল বলবো, ওই তোমাকে যেমন বলে আমি যে মনে হচ্ছিল আমি বলবো, কিন্তু তার আগে বলছে যে মনের কথা মনে হলে তো হবে না, সেটা বলতেও হয়। এই হচ্ছে আমার ব্যাপার। তো আমাকে জিজ্ঞাসা করো না, আমি নিজেই এখন ওর ভরসা পাই না। এবার সেকেন্ডটা দেখা যাক যে রাজাকে তো লাগানো হয়ে গেছে, এবার রানীকে কিভাবে লাগানো হয়। রানীও বসে গেছে, রানী একটু সোজা হবে, ডান দিকে যাবে। আর একটু ডান দিকে যাবে। ঠিকই বলছি আমি, এমন কিছু ভুল বলছি? হ্যাঁ, সেটা একটু ল্যাক হয়। সো এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে। এটাও মনে হচ্ছে একটু একটু ডান দিকে আসবে নাকি ক্যামেরা? না, এটা ঠিক আছে, এটা একদম পারফেক্ট। হ্যাঁ অবশ্যই এখান দিয়ে ঠিকঠাকই মনে হয়। এই হচ্ছে আমাদের লুক। এই জায়গাটাই পারফেক্ট মনে হলো, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ঠিক পারফেক্ট না বললো এই জায়গাটা। বুদ্ধিটা কার দেখতে হবে যদিও, ওই জন্য, কারণ এই সবসময় ফাঁকা লাগে সিঁড়ি দিয়ে ওঠার জায়গাটা। আর আমার মনে হয় যে এখন নতুন মানে স্টাইল উঠেছে ডেকোরেশনের, যেটা হচ্ছে প্রতিটা দেওয়ালি প্রচণ্ড ঘিঞ্জি করে সাজানো হচ্ছে, অ্যান্ড এটা লুকস ভেরি স্টাইলিশ। আমার তো খুব পছন্দ। অনেক সময় মনে হয় ওটা ঘিঞ্জি,
বাট লাগানোর পরে কিন্তু যতই দেওয়ালটা ভরে যাক, ঘিঞ্জি হয়ে যাক, বাট খুবই লুক স্টাইলিশ অ্যান্ড খুব ভালো লাগে। তো ওই জন্য আমি একটা দেওয়ালের উপরেই ফোকাস করার চেষ্টা করি, সেটাতেই বেশি বেশি কিছু লাগানোর চেষ্টা করি। এখন একটা জিনিস বাকি আছে, এই দেওয়ালটায় আমি কৃষ্ণটা লাগিয়ে দেখেছিলাম, খুব সুন্দর লাগছে, আমি ধরে দেখেছিলাম। হ্যাঁ, তো ফেভিকুইক লাগবে, ফেভিকুইকের সাথে ওটা একটু বুদ্ধি করতে হবে, বিকজ ওটার পিছনে ওই লেগে লেগে না চটাগুলো, ওটা কারণ ওগুলো কিনতে পাওয়া যায় না, আমি যতদূর হ্যাঁ সেটাই, ও কিনতে পাওয়া যায় না ওইগুলো, ও কিনে ওটা লাগিয়ে তারপর আবার নতুন করে আটকে হয়ে যাবে। সো এখানে একটা নতুন জিনিস লাগানো হবে, বিকজ এই দেয়ালটা একা একা ফাঁকা আছে, তো কাঁদছে, তো এখানে আরেকটা সুন্দর জিনিস লাগানো হবে, যেটা খুবই সুন্দর একটা কৃষ্ণের ফটো। সো সেটাও আশা করি এই সপ্তাহের মধ্যে লাগানো হয়ে যাবে, দেন সেটাও আপনাদের তো দেখানোই হবে। যেমন এই দেওয়াল তো কান্নার কিছু নেই, ও অলরেডি এখানে ঘোড়া লাগানো আছে 7 হর্স, যেটা খুবই ভালো লাগে আর রাখাও নাকি খুবই ভালো ফেন্সির মধ্যে। সো ওটাও লাগানো আছে এই দেওয়ালে, তাই এই দেওয়ালটা তো ফুলফিল হয়ে গেছে। সো এটাই শুধু বাকি আছে। তুমি কি করলে, দেওয়ালটাতে পুরো ঘাম লাগিয়ে স্পট করে দিলে। তো যাই হোক, একটা কাজ তো হয়ে গেল, আর আশা করছি নেক্সট উইকে আরও দুটো জিনিস করার ইচ্ছা আছে। এক তো কৃষ্ণটা লাগাবো, আর সেকেন্ড হচ্ছে আরেকটা ফটো আনার ইচ্ছা আছে, সেটা এখনও আনা হয়নি। সেই ফটোটা এনে সেটাকেও এক জায়গায় লাগানোর ইচ্ছা আছে, মানে বসার ঘরে না, ঠিক ডাইনিংয়ে। সো দ্যাট ওটা দেখতে আরও ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি আমি ঘর সাজাতে খুব ভালোবাসি, আর নতুনভাবে ঘরকেও নতুন রূপ দিতে ভালো লাগে, কারণ নিচেরগুলো দেখিয়েছো না, দেখাবো, আরো অনেক কিছুই করার ইচ্ছা আছে। সো হোপ যে আস্তে আস্তে করতে পারবো, বিকজ ওটার জন্য অনেক ইনভেস্টমেন্টও লাগে। তো আপনারা সাথে থাকলে আশা করি একটা এক্সাইটমেন্ট থাকবে, উদ্যমতাও থাকবে, আর আমরা আরো বেটার কিছু করতে পারবো, বিকজ আই লাভ ডেকোরেশন। সো চলো নিচেরটা দেখাই। লাইটটা জ্বালাও। আর একটা আমাদের ডাইনিং প্লেসে লাগিয়েছি, এই যে আর এক রাজা রানী। সো এটাও এখানে খুব ভালো লাগছে, আমরা অন্য একটু ডিজাইন করে লাগাবো ভেবেছিলাম, বাট ঠিক আছে, এটাও খুব ভালোই লাগছে, বিকজ সকালে প্রচণ্ড ব্যস্ততার মাঝে উনি এসেছিলেন, তো আমরা ঠিকঠাক টাইমও দিতে পারিনি, বাট ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই দেওয়ালটাও অনেকটা ফুলফিল হয়েছে মনে হচ্ছে। অ্যান্ড আরেকটাও নতুন আমাদের জিনিস হয়েছে, অ্যাকচুয়ালি আমরা চেয়ার কভারও লাগিয়েছি, খুব ভালো লাগছে। নিচ থেকে দেখা যাক লুকটা কেমন লাগছে। ওকে তো দেখা যাবে না, এখান থেকে আরেকটু উপরে উঠতে হবে, সেই জন্য ওভারঅল ভালো লাগছে ঘড়িটা, যেটা উপরে। সো এমনিও আজকে এখন রাত 10টা বাজে, এখনো আমার অনেক কাজ বাকি আছে অ্যাকচুয়ালি। এই দেখো ওই পোকা, এটা কত বড়, নিয়ে ফেলে দাও। একটা নতুন ধরনের পোকা আমাদের বাড়িতে আবিষ্কার হয়েছে। আপনাদের কারোর বাড়িতে কি এরকম পোকা আছে? মানে কাগজের মতো ঠিক দেখতে, আর পেটের মাঝখান দিয়ে এটা ওই হাত পা বেরোয় না কি বেরোয়, ওটা চলে এরম ভাবে, আর এরম গায়ে কিছু দিলে আবার কাগজই হয়ে যায়। আরে গায়ে পড়লে আর খুঁজে পাওয়া যায় না, এমন কালারটা। মিশন পোকা। গুড বয়, কাজের ছেলে অ্যাকচুয়ালি। লাইটটা অফ করো, লাইট ইলেকট্রিসিটি বাজানো উচিত, বুঝেছ? বাবা বাড়ছে গ্যাসের দাম, তেলের দাম, সেটাই অ্যাকচুয়ালি টেনশনের ব্যাপার। গ্যাসের দাম এত বাড়ছে, আর পেট্রোলের দামও শুধু এত বাড়ছে।
সব জিনিসের দাম বাড়ার জন্য যতই ভাবি আমরা যে এটা করব ওটা করব, সবাই যারা মানে অনেক কিছু সবারই প্ল্যান থাকে, একটু মিডল ক্লাস একটু ফ্যামিলিতে, যে আমরা এই করবো। নিজেরা স্ট্রাগল করে আসলে ছোট ছোট জিনিস করলেও খুব ভালো লাগে। তো যখনই ভাবি যে এটা করব ওটা করবো, একের পর এক যে একটু টাকাটাকে জমাবো, সো একের পর এক এত মানে প্রাইস হাইক হচ্ছে দিনে দিনে যে মানে যতভাবে টাকা বাজাবো নেক্সট মান্থে সেটা অন্য কাজে বেরিয়ে যায়। মানে একটা কাজ যদি ভাবি যে এইটা এই মান্থ বন্ধ রেখে টাকাটা একটু জমাবো, বাট তখন অন্য কিছু যাবে। যেমন পেট্রোলের দাম এত হাইক হচ্ছে আননেসেসারিলি, মানে যুদ্ধ হচ্ছে ওইখানে, ভুগছি আমরা এখানে, এরকম একটা ব্যাপার। তো ভেরি স্যাড টু যে এরকম হতে চললে আমাদের মতো মানুষ বা তার থেকে আরও নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা তো আরও ক্রাইসিসের মধ্যে যাবে। মানে আমরা হয়তো যাও এটা ওটা ভাবি, কিন্তু তাদের পক্ষে তো খুবই মুশকিলের একটা সিচুয়েশন, তো যেটা তাদের পক্ষে মানে হ্যান্ডেল করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। আমরা এটা রিয়েলাইজ করতে পারি নিজেরাও। সো আশা করি যেন সব ঠিক হয়ে যায়। আর দাম কতটা কি জিনিসের কমবে তো বলা যায় না, বিকজ একবার বেড়ে গেলে আর মানে বাড়ে 50 টাকা কমে 2 টাকা, এরকম ব্যাপার। সো কিছু করার নেই, বাট মানুষের ইনকামগুলো যেন বেড়ে যায়, মানে হোপসো যেন কারোর কোনো প্রবলেম না থাকে, সবাই যেন নিজেদের মতো করে নিজেদের ফিল্ডে অনেক কিছু করতে পারে, নিজেদের সবার ইচ্ছা যেন পূরণ করতে পারে। বিকজ সবারই কিছু ইচ্ছা থাকে যেগুলো পূরণ হলে তারাও খুশি হয় আর ভালো লাগে সেটা। তো যাই হোক, আজকে তো সকাল থেকে আমার প্রচুর কাজ ছিল, সেই জন্য আপনাদের সাথে সেইভাবে দেখাও করিনি। ও একাই ব্লগিং করেছে, আমি সেভাবে কথাও বলতে পারিনি, বিকজ আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম। আমি বিকেলবেলায় একটু ঘুমিয়ে গেছিলাম। সো অনেক কাজের মধ্যে তো আমি আর এত টায়ার্ড হয়ে গেছি, আর সময়ও পাইনি, শুয়েছিলাম আমি। মানে বিছানা এখনও করা আছে, বিছানাও আজকে কিছু করা হয়নি অ্যাকচুয়ালি, কারণ সকালে আমি 5টায় উঠেছি, দেন আমি নিচে গেছি, ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 9টার মধ্যে। সো আমি সেই বুঝে গিয়ে, কারণ একার ওপরে অনেকটা প্রেশার ছিল, তো ঘরটর মুছছে, বিকজ এখন আমি হাউস হোল্ডিং কাজটাও আমি নিজেই করছি, বিকজ প্রচণ্ড টেনশন থাকে যে দিদি আসবে, কখন আসবে, কি আসবে না, আর নানান রকম প্রবলেম ফেস করে ফাইনালি আমি এখন ঠিক করেছি যতদিন পারবো নিজের কাজ নিজে করব। জানি না কতদিন করে উঠতে পারবো, বাট তাও ট্রাই করবো। অ্যাকচুয়ালি এটা করা ভালো, বিকজ আলাদা করে আমার এখন আর এক্সারসাইজ করা হয়ে ওঠে না, সময়ও পাই না, তো আর এনার্জিও থাকে না। তো সকালে উঠে যদি নিজের কাজটা নিজে করি সেটাও একটা অনেক বড় এক্সারসাইজ হয়, আর সারাদিনে কিন্তু এনার্জিটাও বেড়ে যায়। মানে আমি আগেও এগুলো না করেও আমি মানে আমার যে টাইম লাগতো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে, এখন কিন্তু সব কিছু করেও সেম টাইমেই আমি শেষ করতে পারি, আর আমার এনার্জিটাও কিন্তু সেম লেভেলেরই থাকে। তার মানে কি, আমরা যদি ফিট থাকতে চাই আমাদের সবারই এক্সারসাইজটা করা উচিত। যতই পিঠে ব্যথা, পায়ে ব্যথা, কোমর ব্যথা, এখন তো এগুলো মানে বয়সের দোহাই দিলে হয় না, এখন অনেক তাড়াতাড়ি আমাদের বন্ধু হয়ে গেছে। আমার তো মানে এখনই কেউ ট্রাস্ট করে না যে আমি মানে এত বলি, যখন আমার এই পেন হচ্ছে, এখানে পিঠে ব্যথা হচ্ছে, নড়তে পারছি না, হাঁটু ব্যথা হচ্ছে, কোমর ব্যথা হচ্ছে, বা আমার মনে হচ্ছে আমার সুগার বেড়ে যাচ্ছে। সো মানে এখন বয়সের কথায় কিছু হয় না, সবটাই অটোমেটিক হচ্ছে, বিকজ পৃথিবীটাই যেন দূষিত হয়ে যাচ্ছে দিনে দিনে, কোথাও না কোথাও আমরাই দায়ী হয়তো। তো যাই হোক, সকাল থেকে অনেকটাই কাজ ছিল, একের পর এক বাসন ধুলাম, ঘর মুছলাম, দেন পুজোর সব জোগাড় করলাম। কালকে যদিও রেডি মোটামুটি করে রেখেছিলাম, ফল কুচলো, সব কিছু সাজিয়ে গুছিয়ে। যাই হোক, ঠাকুরমশাই আসার আগেই সব কিছু কমপ্লিট হয়েছিল ভালো মতো। দেন পুজো তো হলো, পুজোর মাঝে মাঝে কাজও ছিল আমার বাড়িরও কিছু। তারপরে খাওয়া দাওয়া করে পুজোর জায়গাও ফাইনালি সব আবার তুলে, ঠাকুরমশাইয়ের কথায় তুলে পুকুরে ফেলতে গেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ফেলে এসে নিজেরা খাওয়া দাওয়া করলাম,
বাসন মাজলাম ঠাকুরের সব, বিকজ কাজ ফেলে রাখলেই আবার আরও যেন টায়ার্ড লাগবে পরে করতে গেলে বা কালকে করতে গেলে। তো ভাবলাম একেবারেই সব করে নিই। তো যদিও সেটার এনার্জিটা আমাকে ও দিয়েছিল, বিকজ ও আজকে অনেকটা হেল্প করেছে পরে ওঠার পরে। ওকে যেটা আমি বলেছি ও করার চেষ্টা করেছে। আর বাসন মাজার টাইমে তো ও পুরোটাই আমাকে হেল্প করেছে। আমি যদি বাসন মেজে দিচ্ছিলাম ও সঙ্গে সঙ্গে ধুয়ে সেটাকে আমার সাথে অনেকটা কন্ট্রিবিউট করেছে। সো থ্যাঙ্কস টু হিম। একা একা আর ওই বিকেল 4টের সময় অত এনার্জি ছিল না ফ্র্যাঙ্কলি স্পিকিং, কিন্তু ও ছিল বলে সাপোর্ট আর এনার্জিটাও বেড়ে যায়। সো আপনারাও চেষ্টা করবেন যে ফ্যামিলিতে দুজন দুজনকে সবসময় সাপোর্ট করার, দুজন মিলে কাজ করার, বিকজ দুজন মিলে কাজ করার একটা মজাও আলাদা, একটা এনার্জিও আলাদা, আর দুজনের মধ্যে রিলেশনটাও আরও স্ট্রং হয়, বন্ডিংটা আরও স্ট্রং হয়, আর কাজটাও কিন্তু ভালো মনে হয়। সো যাই হোক, অনেক বকছি আমি। আর হয়েছে যেটা আমি বলছিলাম যে তারপর কিন্তু আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ফাইনালি হয়ে আমি ঘুমিয়ে গেছি। আর ও বেচারা আমাকে অনেকক্ষণ জাগিয়ে রাখার চেষ্টা করেছিল, বাট আর পাচ্ছিলাম না। আমি ভাবলাম হয়তো খোঁজে গেছে, রেগে গেছে, বাট ও ভীষণ সাপোর্টিং, ভীষণ লাভিং, ভীষণ কেয়ারিং। আই এম সো লাকি টু হ্যাভ হিম অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি উঠে দেখলাম ও আমার জন্য মানে ওয়েট করেছিল যে আমি কখন উঠবো। আমি অনেক দেরিতে উঠে পড়েছি, বিকজ আমি মানে জেগেছিলাম কিন্তু আমি উঠতে পারছিলাম না, এত টায়ার্ড লাগছিল। তো তারপরে উঠলাম। ও তো অ্যাজ ইউজুয়াল আমি ভুলেই গেছি আমার নিজের মেডিসিন আনতে। তো ও দেখলাম নিয়ে এসেছে, নিজে খাইয়ে দিয়েছে আমাকে। সো এগুলোই তো থেকে যাবে লাইফে, আর এগুলোই হয়তো কাজ করার, বেঁচে থাকার, ভালো থাকার ইচ্ছাগুলোকে বাড়িয়ে দেয়। কারণ যখন এটা ফিল করা হয়েছে কেউ আমার জন্য ভাবে, কেউ আমার জন্য বাঁচে, তখন তার জন্য করতে, তার জন্য ভাবতে অনেকটাই ভালো লাগে, কারণ ভালো লাগে তখন। সো এটাও এক ধরনের রোজেকার ভালোবাসা। রোজেকার ভালোবাসাটা কিন্তু প্রতিটা কাপলের মধ্যেই থাকা ম্যান্ডেটরি, কারণ ভালোবাসা কখনো পুরনো হয় না। আর প্রতিদিন নিজের পার্টনারকে নতুন নতুনভাবে ভালোবাসা উচিত। কোথায় গেল আমার ভালোবাসা? আমার ভালোবাসাও খুব টায়ার্ড, বাট ও দেখায় না। এই যে উনি সোফায় ঘুমানোর চেষ্টা করছে, বাট এখানে প্রচণ্ড ঘামছে। মানে ভাবুন, এত গরমে ফ্যান কিন্তু এখানেও আছে, বাট ও চালায়নি। এতটা ইলেকট্রিসিটি আমি বাঁচাতে বলিনি, আমি বললাম একটু আগে লাইট অফ করতে, বাট তার মানে তোমাকে গরমে থাকতে বলিনি। ঘামছো কেন? চলো তুমি ড্রেস নাও, চলো 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 বাবু। এই আমার সুপারম্যান, সে আমাকে সুপার পাওয়ার দেয় বলে আমি অনেক কাজ করতে পারি, হয়তো মানে সুপার ভালোবাসা দেয় বলে আমি অনেক এনার্জি পাই, অনেক কাজ করতে পারি। সকালে ও যখন ওঠে ওর 2 ঘন্টা পর আমি সেটা ফ্যাক্ট, কিন্তু আজকে আমাদের দুজনকে প্রায় অলমোস্ট একই টাইমে উঠতে হচ্ছে। আর সকাল থেকে কন্টিনিউসলি চলেই যাচ্ছে, একের পর এক কাজ শেষ আর হচ্ছে না। মানে কি বলবো, যদি ছুটির দিন হয়তো এরকমই প্রেশার থাকে কাজে, অন্যদিন অফিস থেকে বলে। যদিও আজকে একটা অনেক বড় কাজ আমাদের কমপ্লিট হয়েছে, অনেক দরকারি কাজ, অনেক ভালো কাজ, আর এটা করা দরকার ছিল প্রতিটা মানুষেরই। ফ্যামিলির জন্য কিছু না কিছু করা উচিত, আর এটা অনেক দরকারি। মানে যেহেতু সব রিলিজিয়াসেরই কিছু আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা জিনিস আছে হয়তো, তো সেগুলো জানি না এরপর আর কত বছর পর হয়তো থাকবেই না। এখন আমরাই অত মেনটেন করতে পারি না আমাদের পুরনো ট্র্যাডিশনটাকে। হ্যাঁ, কুসংস্কারগুলোকে মেনটেন করা উচিতও না, অনেক বাজে কুসংস্কার আছে যেগুলো অনেক রকমের পুরনো পুরোহিতরা বানিয়ে গেছিলেন। তো সেই কুসংস্কারগুলো যেগুলো অন্যকে ক্ষতি করে, হার্ট করে, সেগুলোকে দূরে সরিয়ে যতটা নিজেদের ট্র্যাডিশনকে ধরে রাখা যায় বা আমাদের নেক্সট জেনারেশনের ওপরে সে যতটা সেটাকে দেওয়া যায়, অ্যাপ্লাই করা যায়, আমার মনে হয় সেটাকে নিয়ে যাওয়া উচিত। আমরা যতই স্মার্ট হয়ে যাই, যতই স্টাইলিশ হয়ে যাই, নিজেদের একটু খুঁটিটাকে ধরে রাখা উচিত। আমাদের ধর্ম, আমাদের কর্ম সব কিছুকে নিয়েই কিন্তু আলটিমেটলি চলতে হয়, চলা উচিত। সো সেই জন্যেই হয়তো প্রতিটা পুজো আচ্ছা আর মনকে কোথাও না কোথাও শান্তিও দেয়, এটুকুনি কিন্তু ট্রু।
মানে কাজ হয়, তারপরে পুজো আচ্ছা বাড়িতে হলে একটা ভালো লাগে, ভালো এনার্জি থাকে, আর মনে হয় যে হ্যাঁ অনেক খারাপ কিছু হয়তো আমাদের থেকে দূরে সরে এটা গেল। সত্যি কথা, কারণ প্রায় 5 থেকে 6 ঘন্টা কন্টিনিউ পুজো হলো, ওখানে বসেছিলাম, কিন্তু এক মুহূর্তের জন্য সেই টায়ার্ডনেসটা আসেনি, বা অত আগুন জ্বলছিল হোমেতে, মানে সেরকম কোনো কষ্টই ফিল হলো না। অথচ এই ট্রিমেন্ডাস গরম, কিন্তু কোনো কষ্ট সেভাবে ফিল হলো না। এটাই হয়তো একটা কি বলে চমৎকার বলা যেতে পারে, বা আশ্চর্য একটা ঘটনা, যে ভগবানের পুজোতে সেরকম কোনো কষ্ট ফিল হয় না। বা হোপ যে কালকে থেকে আমাদের নতুন একটা দিন হবে, নতুনভাবে সব কিছু আরও সুন্দর হবে, আর ভগবান আমাদের সাপোর্টে আরও বেশি করে থাকবে। কারণ আমরা প্রচণ্ডই মানে ভগবানকে ট্রাস্ট তো করি, বিকজ একটা পাওয়ার তো থাকেই আমাদের সবার ভেতরেই আছে, একটা পজিটিভ পাওয়ার। মানে আমি মনে করি সেটাই ভগবান, আর নেগেটিভ পাওয়ারগুলোই হচ্ছে অসুর। তো সেই নেগেটিভিটিগুলোকে আমাদের ভেতর থেকে দূরে রেখে সব সময় সব কিছুতে হ্যাঁ বলাটাই উচিত, শুধু খাওয়ার ব্যাপারে না। ও পেরোলে রাস্তায় খুব খাওয়াতে চায়, আমি সবাইতেই না বলি, সো তার মানে আমি নেগেটিভ নই। ওটা আলাদা ব্যাপার, ওটা আমার কিপটেমোর জন্য। বাট ওটা বাদ দিয়ে সব কিছুতেই হ্যাঁ বলার চেষ্টা করা উচিত, মনটাকে সবসময় পজিটিভ রেখে সব কিছুতেই যেন ভালো হবে, খারাপের মধ্যেও ভালো হবে। যেমন যাই হয়ে যাক, কিছু নষ্ট হোক, কিছু পড়ে যাক, কিছু যাই হোক, আমার সবসময় মনে হয় ঠিক আছে, হয়ে গেছে ওটা, এবার পরে কিছু ভালো হবে। সো এই যে জিনিসটা যদি ভেতরে থাকে, একটা অন্যরকম এনার্জি কিন্তু সবার কাজ করে। আমরা যদি ভাবি এ বাবা কি হলো, এবার কি হবে, আমি হেরে গেলাম, সো এটা কখনো ভাবতে নেই। আমি নিজের লাইফে অনেক স্ট্রাগল করেছি, অনেক কিছু ফিল করেছি, সবাই করে। তো সেখান থেকে একটা শিক্ষাই পাওয়া যায়, মনে করতে হয় ভগবান ওটা শেখানোর জন্য হয়তো এই প্রবলেমটাই ফেলেছে, আর কিচ্ছু না। কারণ লাইফ টিচার্স আস এভরিডে, বাট আমরা সেটা ফিল করতে পারি না, আমরা ল্যাক করি। সো আমরা ভগবানকে অনেক দোষ। এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের সোলের ওপর, নিজেদের মাইন্ডের ওপর কতটা কন্ট্রোল আছে, আমরা আরও কতটা গ্রো করতে পারি, সেটাই আমাদের শেখায় লাইফ। তো প্রতিদিন কিছু শেখার আছে, আর সেটাকে লুপে লুপে শিখে নেওয়া উচিত, আর স্ট্রাগল করে যাওয়া উচিত। নিজেদের স্বপ্নগুলোকে আরও বড় করা উচিত। সব কষ্টের মাঝেও স্বপ্নগুলো ছাড়তে নেই, আর কিছু করার কিছু ইচ্ছাগুলোকে কিন্তু মারতে নেই। আমি কিন্তু সব প্রবলেমের মধ্যেও, কিপটেমোর মাঝখানেও আমি চেষ্টা করি আমার ইচ্ছাগুলো পূরণ করার। মানে আমার ইচ্ছা বলতে আমি বাড়ির ফ্যামিলি, প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড, তো সেগুলো নিয়েই ভাবি। সো এই যে প্রতি সপ্তাহে বা দেখেন আপনারা যে আমি কিছু না কিছু নতুন জিনিস কেনার চেষ্টা করি, কিছু করার চেষ্টা করি। সো সেটাই বলছি, সব রকম প্রবলেমের মধ্যেও একটা পজিটিভনেস থাকা উচিত, যে হ্যাঁ এটা আমি করি, আবার কিছু নতুন চলে আসবে, কিছু প্রবলেম হবে না। সো এই বিশ্বাসে এগিয়ে যাওয়া উচিত, আর ভগবানের ওপর বিশ্বাস তো হারানো উচিত না, সবসময় রাখা উচিত আর এগিয়ে যাওয়া উচিত। মশারি খাটিয়ে নিয়েছি, এসি চালিয়ে দিয়েছি, অ্যান্ড ইটস নাও টাইম টু সে গুড নাইট অ্যান্ড টু স্লিপ টাইট আফটার আ ফুল ডে অফ হেকটিক স্কেডিউল। মশারিটা আমি ইদানিং কিছুদিন ধরে টাঙাচ্ছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড মশা হয়েছে কিছুদিন ধরে, এবং মসকুইটো কয়েল অ্যান্ড মসকুইটো অয়েল দুটোই কোনো কাজে লাগছে না, উল্টে মশারা গিয়ে মসকুইটো অয়েলের ওপর গিয়ে বসে থাকছে, দে আর ইমিউন টু ইট। অ্যান্ড ও এসে গেছে শুয়ে পড়তে, চলে আসো তাড়াতাড়ি, ব্লগটা এন্ড করে দিচ্ছি, আমি একটু আগে এলাম। সো গাইজ, আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কাইন্ডলি পেশেন্স নিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। টিল দেন ইটস টাইম টু সে গুড নাইট, টাটা, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। গুড নাইট। ও মশারির বাইরে থেকে কিপ স্মাইলিং বলছে। তো কি করবো, আর ওর জ্বালাতনে মশারিটাও খাটাতে হচ্ছে, যেটা আমি একদম ডিসলাইক করি। ছোট থেকে বাবার জন্য খাটাতে হতো, এখন ওর জন্য খাটাতে হচ্ছে, আমি যেটা একেবারে লাইক করি। খুব বিচ্ছিরি, বাট ঠিক আছে, কিছু করার নেই। আমি অলওয়েজ অন্যদের জন্য স্যাক্রিফাইস করি। ঠিক আছে, তো যাই হোক, গুড নাইট, টাটা, টেক কেয়ার, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে খুব শিগগিরই। টাটা।